দিস ইজ দ্য ফাইনাল নেইল ইন দ্য কফিন। একটা বিষয় বুঝবেন, আজকের দিনের সিচুয়েশন পুরোটা অ্যানালাইসিস করব, প্লাস আমি আমার সমর্থন কিসে জানাই এটা এক্সপ্লেন করব। বাট তার আগে আমি বলি, আজকে খুলনাতে একজন পুলিশ হয়ে মারা গেছে। এটা জনতার অ্যাটাকে, এটাই দেখতেছি, তাকে মারধর করে মেরে ফেলছে। দিস ইজ আনএক্সপেক্টেড। বাট এটার পিছে যেটা ঘটনা ছিল যে পুলিশ ইনিশিয়ালি ছাত্রদেরকে আটকানো ট্রাই করছে, যারা প্রোটেস্টার ছিল। আই এম নট শিওর যে ওরা ছাত্রই ছিল কিনা। সো এক এক জায়গা থেকে এক এক রকম নিউজ আসতেছে। তো ওদেরকে আটকানোর জন্য টিয়ার সেল নিক্ষেপ করছিল ইনিশিয়ালি। সো এটার একটা চেইন রিয়াকশানে গিয়ে এটা হয়েছে। অ্যাট লাস্ট যেটা হয়েছে যে জনগণ শান্ত হয়ে রাস্তায় বসে পড়ছে, পুলিশও তাদের কাছে আত্মসমর্পণ করছে, গিভ আপ করছিল। এই একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ছাড়া ওভারঅল প্রোটেস্ট, সব কিছুই প্রোটেস্ট যারা করতেছে তাদের এন্ড থেকে শান্তপূর্ণই ছিল। এবার বলি যে মেইনলি ফাইনাল নেল ইন দ্য কফিন কেন বলতেছি। বাট তার আগে আমার অবস্থান কি প্রোটেস্টের ব্যাপারে এটা একটু ক্লিয়ার করার দরকার আছে। গতকাল একটা কথা বলছিলাম যে আমাদের অন্যের পার্সপেক্টিভটা জানা দরকার। সো এই কোটা আন্দোলনের ব্যাপারে আমার পার্সপেক্টিভটা কি, আমি মনে করি এটাও শেয়ার করে রাখার দরকার আছে, বা আমি কিভাবে জিনিসটাকে দেখতেছি। খুব বেশি হিস্ট্রিতে যেমন বাকি হিস্ট্রিগুলো যদি বলতে যাই, দ্য ভিডিও ইজ গনা বি লঙ্গার অ্যান্ড লঙ্গার। আমি 14 তারিখ থেকে হিস্ট্রিটা এক্সপ্লেন করি, যেখান থেকে মূলত এই জিনিসগুলো অনেক বেশি এসকেলেট করছে। 14 তারিখ পর্যন্ত দ্য প্রোটেস্ট ওয়াজ ভেরি পিসফুল, সব কিছুই খুব পিসফুলি যাচ্ছিল। ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে অনু খেলতেছিল, থিংস লাইক দ্যাট। ইভেন এটাকেও ফান হিসেবে দেখা হয়েছে যে জুয়া খেলতেছে, থিংস লাইক দ্যাট। দে আর পিপল যারা আসলে উনোকে এটাও জানে না। তো ওদের থেকে হোয়াট বেটার ইউ ক্যান এক্সপেক্ট। এনিওয়েজ, তো 14 তারিখ প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, যেটা নিয়ে এত কথা, ওই যে বক্তব্য, ওই বক্তব্যটাতে ফারজানা নিপা, মোস্ট প্রবাবলি সাংবাদিকের নাম, উনি ফারজানা রূপা। তারপরেও যদি ভুল হয় এটা একটু কারেক্ট করবেন। একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে কোশ্চেন করছে যে অনেক বোকা প্রশ্ন হয়ে যায় ননায় ননায় করে, যে আমাদেরকে তো প্রশ্ন ঠিক করে দেওয়া হয়েছে, তারপরে আমি এক্সট্রা কোনো প্রশ্ন করবো কি না। তারপরে প্রধানমন্ত্রী বললো যে হ্যাঁ, করেন, আমি এর উত্তর দিতে হবে। খুবই সাবলীল প্রধানমন্ত্রী যেভাবে কথা বলতেন। আম, তো তখন উনি এই যে কোটা আন্দোলনের বিষয়ে প্রশ্ন করছে, তো তখন প্রধানমন্ত্রী প্রায় অলমোস্ট 10 মিনিটসের মতো এটা রেসপন্স দিছেন। ওখানে একটা পয়েন্টে উনি কোনো প্রকার কোনো রেফারেন্স ছাড়া উনি মুক্তিযোদ্ধা ভার্সেস রাজাকার রেফারেন্স আনছেন। জিনিসটা খুবই গায়ে লাগার মতো। আপনার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী অন্য কোনো পার্সপেক্টিভে বলেন নাই। জাস্ট পুট ইউর সেলফ ইন দ্য প্লেস, যে আপনি একটা জিনিসের ব্যাপারে আপনি প্রোটেস্ট করতেছেন। ওখানে হলো যে দুইটা মানুষের বা দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন আনলো। একটা হলো যে যেটার জন্য প্রোটেস্ট করতেছেন ওইটা, আরেকটা হলো যে আরেকটা পক্ষ যেটা আসলে এখানে ইনভলভই না। তো এই ধরনের নাম টেনে রেফারেন্স দিয়ে কথা বলাটা প্রভোকেটিভ বলে আমি মনে করি। এটা আমার স্টেটমেন্ট, এটা আমার বিলিফ, বা আমি যেটা আমার অবজারভেশনে আমি ফিল করছি। আর আরেকটা জিনিস উনি ওখানে এর মধ্যেও কিন্তু 14 তারিখ, এটা 14ই জুলাইয়ের কথা বলতেছি, এই যে টোটাল কোশ্চেন আনসারের সেগমেন্টের একটা অংশে উনি বলছে ওরা তো আন্দোলন করুক, ওদের যত নিচ্ছে তত আন্দোলন করুক, যদি জ্বালাপোড়া করে তখন গিয়ে পুলিশের কাজ করবে, আমি কিছু বলবো না। এই যে এই ধরনের একটা প্রভোকেটিভ কথাবার্তা 14 তারিখ পর্যন্ত, যেখানে কমপ্লিটলি পিসফুল একটা প্রোটেস্ট চলতেছিল, এই জিনিসগুলো আসলে ট্রিগার করার মতোই। আমার কথা হলো জ্বালাপোড়া যে হবে এটা প্রধানমন্ত্রী কেমনে 14 তারিখ জানে? আই হ্যাভ এ কোয়েশ্চেন। মানে উনি এই ধরনের কথা কেন বলতেছে? একজন প্রধানমন্ত্রী থেকে আমি এই ধরনের ইনসেনসিটিভ কথাবার্তা কখনোই এক্সপেক্ট করি না। আমি ইভেন স্বপ্নেও চিন্তা করতে পারি না। এই একটা বিষয় গেল। এর মধ্যে আবার বিভিন্নভাবে বিভিন্ন জনের, ওবায়দুল কাদের চৌধুরী, উনিও বলতেছে যে ছাত্রলীগ দেখে নিবে, এই ধরনের বিষয়। তো যাই হোক, তো এরকম অনেক কিছুই প্যারালালি হচ্ছিল। বাট মূলত প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা যে ছাত্রদেরকে ট্রিগার করে ওরা প্রোটেস্ট করে, এবং এই প্রোটেস্টের পরেই প্রথম আক্রমণটা মোস্ট প্রবাবলি শুরু হলো যে চিরাং ইউনিভার্সিটি থেকে। তো এইভাবে 14 তারিখ মোটামুটি হয়। 15 তারিখ ছাত্ররা এগুলো নিয়ে প্রোটেস্ট করা শুরু করে। ওরা দেখলো যে না, আমাদের তো আসলে হচ্ছে না। ওরা প্রোটেস্ট আর একটু স্ট্রং করে। ওই দিন গিয়ে ছাত্রলীগ আবার বিকালবেলা
তাদের হইল কি এই যে রাজাকার নামে যে উদ্ধৃতি দিচ্ছে এটার আগেনস্টে একটা প্রোটেস্টের জন্য ওরা ডাক দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে অলরেডি ইভেন্ট চলতেছিল। তো এই ইভেন্ট নিয়ে মূলত হইলো যে ঝামেলা শুরু। এখন ছাত্রলীগ সাইডের স্টোরি যদি আপনি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে যে ওকে, কেন? কারণ আপনি কিভাবে চিন্তা করতেছেন এটার উপরে ডিপেন্ড করে মূলত। কেননা আপনি যদি নিউট্রাল জায়গা থেকে চিন্তা করেন এই জিনিসটা আপনি ট্রাস্ট করবেন না, বাট আপনি যদি আওয়ামী লীগের প্রতি সফট কর্নার নিয়ে চিন্তা করেন তাহলে আপনি ট্রাস্ট করবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ছাত্রলীগের কি আন্দোলন করার অধিকার নাই? ওরা রাজু ভাস্কর্যের পাদদেশ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দখল করে নিছে, এটা কি ওদের হক? কোশ্চেন আসতেই পারে। তো আনসার হলো যে ছাত্রলীগের কী দরকার ছিল রাজু ভাস্কর্যের পাদদেশে 15 তারিখ ওখানে আপনার আন্দোলন, এই প্রতিবাদ সভা করার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে। যাই হোক, কোশ্চেন করেন। আমার মনে হয় যে একটা মানুষের যে কোনো কিছুর ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট টুল হইল কোশ্চেন করা। অ্যান্ড সব কিছুর পিছিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হইল ওয়াই, কেন। এই কেনটা ফাইন্ড আউট করার ট্রাই করবেন। এখন তো ওই দিন বিকাল 3:30 পর্যন্ত, তখনও পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা রাজু ভাস্কর্যের পাদদেশে আছে, এদিকে ছাত্রলীগ ওদের এখানে আসতে পারতেছে না। ছাত্রলীগ বলতেছে যে স্বাধীনতা 71-এর ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রলীগকে অ্যাটাক করছে, রাইট? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেটমেন্ট হলো যে ওখানে ওদের বেশ কিছু ছাত্রছাত্রীকে স্বাধীনতা 71 হল থেকে বেরোতে দিচ্ছেন, ওদেরকে আনতে গেছে, ওখানের মধ্যে অ্যাটাকটা হয়েছে। এখন আপনি ধরেন ওখানে কি হয়েছে আপনারা কেউ জানেন না, দেখেন নাই, আমিও দেখিনি, বাট আমি চোখ বন্ধ করে যদি কম্পেয়ার করি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছোট শিশুগুলা ভার্সেস ছাত্রলীগ, আপনি কোশ্চেনটার আনসার করবেন যে মোস্ট লাইকলি কে অ্যাটাক করতে পারে। আচ্ছা, এটার পরে তো যা হওয়ার হইল, মোটামুটি হওয়ার পরে লাস্টের দিকে গিয়ে হইল যে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে পালাইছে। ছাত্রলীগ বলতেছে ওদেরকে বেরিয়ে যেতে বলছে যাতে সহিংসতা না হয়। ফাইন, এইটা গেল গা। তো এই যে অ্যাটাক হইলো, অ্যাটাক হওয়ার পরে 16 তারিখ ছাত্ররা আরও খেপছে বিভিন্ন জায়গায়, কারণ এটা কিন্তু শুধু যে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে তা না, আরও জায়গায় হয়েছে। তো পরের দিন ছাত্র আন্দোলনের যারা, তারা লাঠিসোঁটা নিয়ে নামছে যে প্রোটেকশনের জন্য লাগবে। তো নামার পরে এখানে মধ্যে তো ক্র্যাকডাউন কীভাবে হইলো আপনারা দেখলেন। সাইদেরটা তো সবাই দেখছে, যেটা দিয়ে এটা শুরু, এরপর বিভিন্ন জায়গায় প্রোটেস্ট বাড়ছে, বাড়ার পরে এরকম ইনসিডেন্ট হয়েছে। এখানের মধ্যে একটা পয়েন্ট সরকার দলীয় পক্ষ যেটা সবসময় বলে যে চিটাঙে যে ছাদ থেকে ফেলে মারার যে ঘটনাটা, এটাকে খুব ফোকাস করে। তো এই যে ফোকাস করে এটা একটা, তারপর আরেকটা হলো যে ঢাকা কলেজে একটা ছেলে মারা গেল। ঢাকা কলেজের ছেলের হিস্ট্রিটা আগে বলি, স্টোরিটা যেটা ওভারঅল সব জায়গায় দেখে আসলো, বা ওই আমি একটা ভিডিও দেখছি, ওর ফ্রেন্ড বলতেছে, বলো যে ও নাকি স্টাডি রুমে পড়তেছিল, তখন ছাত্রলীগ ওকে বেরোতে বলছে, জোর করে বেরোইছে, গিয়ে কিছুক্ষণের মধ্যে মারা গেছে। আচ্ছা, এটা একটা গেল। আর চিটাঙের স্টোরি, যেটা চিটাঙেরটা হয়েছে যে আগে কিন্তু ছাত্রলীগ যুবলীগ ছাত্রদেরকে গুলি করছে, ন্যারেটিভের মধ্যে এই পার্টটা কিন্তু মিসিং। ছাত্রদেরকে গুলি করছে, গুলি করার পরে ছাত্রদের রিয়াকশন হয়েছে, ওখানের মধ্যে অবভিয়াসলি ম্যাস পিপলও ছিল। এখন কে ছাত্র কে কি, ওটা ডিফারেন্সিয়েট করার কথা না, মানে আমি করতে পারার কথা না, আমি পারবো না। আপনাদের যদি মনে হয় যে এটা ইনজাস্টিস হয়েছে, আমি বলি ওইটারও বিচার হওয়ার দরকার আছে। ইভেন এই যে এত সব জায়গায় আগুন দিছে, এটারও বিচার হওয়ার দরকার আছে, সব কিছুরই বিচার হওয়ার দরকার আছে অবভিয়াসলি, বাট রেগুলার নিউট্রাল গ্রাউন্ডে হইতে হবে। তো এর মধ্যে 16 তারিখ গেল, তাহলে এরকম ইনসিডেন্ট হইলো। তাহলে 17 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করলো, ওরা হইলো যে এই যে এতগুলো মৃত্যু, এটার জন্য ওরা একটা গায়েবী জানাজার আয়োজন করলো। ওখানে ওদেরকে গায়েবী জানাজা শেষ করে ওরা আগাইতেছে সামনে, পুলিশ ওদেরকে বেরোতে দেয় নাই, আটকে ফেলছে। এটার পরে ঝামেলা শুরু হলো, এরপরে আবার ক্র্যাকডাউন শুরু হলো, ওদেরকে ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হলো, ওখান থেকে বের করে দেওয়া হলো। 17 তারিখের চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে গিয়ে 18 তারিখ এই যে এরকম দমন পীড়ন,
এটার জন্য সকল ছাত্ররা বের হয়েছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির। হ্যাঁ, যেহেতু পাবলিক সবগুলো মোটামুটি বন্ধ, প্রাইভেটের ছেলেপেলেরাও বের হয়েছে। এখন প্রাইভেটের ছেলেরা কেন বের হয়েছে? প্রাইভেটের ছেলেরা বের হয়েছে কারণ এই যে দমনপীড়ন, এটা কিন্তু দেশে চলতেছে সব সময়। এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছেলেগুলোর কথা বলতেছেন, এগুলাই কিন্তু 2018 সালের রোড সেফটি আন্দোলনের, নিরাপদ সড়ক আন্দোলনের অংশ ছিল। তো ওই প্রোটেস্টে কি হয়েছে ওইটা সবাই জানে, আমিও জানি। ইন্টারনেট শাটডাউন করছে। ওই যে প্রোটেস্ট, ওইটার ভিকটিম আমিও। তো এরকম চলতেছে, তো ওরা জানে, ওরাও বের হয়েছে। অ্যান্ড বের হওয়ার সাথে সাথে সকাল থেকেই গভর্নমেন্ট একদম ভেরি বিগিনিং, সকাল থেকেই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ছাত্ররা বের হওয়ার ট্রাই করছে, ওখান থেকে ক্র্যাকডাউন শুরু করছে, জিনিসটা এসকেলেট করছে। 18 তারিখ এরপরে সব জায়গায় জিনিসটা নিয়ে বাড়াবাড়ি হইলো, এতগুলা মানুষ মারা গেল আমরা যেটা দেখলাম। দেখার পরে গভর্নমেন্ট যেটা করলো, ইমিডিয়েটলি মোবাইলে, ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া, না, মোবাইল ইন্টারনেটই বন্ধ করে দিচ্ছে টোটালি। মোবাইল ইন্টারনেট বন্ধ করছে, করার পরে এরপরে তো এগুলো নিয়ে ঝামেলা বাড়তে থাকলো। এরপরে গিয়ে গভর্নমেন্ট পুরা ব্ল্যাক আউটই করে দিল। 20 তারিখ থেকে কারফিউ জারি করলো। 19 তারিখের ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, 19 তারিখে সরকার কিন্তু শুরু থেকে ক্লেম করে আসতেছিল যে 16 তারিখের পরে রাস্তায়, 17 তারিখের পরে রাস্তায় কোনো ছাত্র ছিল না। 18 তারিখেও সব ছাত্ররাই ছিল, এবং 19 তারিখ যখন সব কিছু বন্ধ, সবার সাথে মোটামুটি কমিউনিকেশন অফ, ওই সময়ও প্রচুর জেনারেল পাবলিক এবং ছাত্ররা রাস্তায় ছিল। বসুন্ধরার কথাই যদি আমি বলি, বসুন্ধরা গেটের এরিয়াটাতে ওখানে হাজার হাজার ছাত্র জনতা ছিল। পাশে যমুনা টিভি আছে, যমুনা টিভিকে আপনারা তো প্রেস করেন, যমুনা টিভি এটার ব্যাপারে কিছু বলে নাই। বসুন্ধরা আবাসিকের ভিতরে নিউজ 24 আছে, তারাও কোনো কিছু বলে নাই। আপনারা কেউ জানেনও না কী হয়েছে। তারপর আমরা ওখানে ছিলাম, আমি, আমার ওয়াইফ, আমার আরও ফ্রেন্ডরা, আমরা দেখতে গেছি, কারণ এরকম একটা অবস্থা চলতেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ পাচ্ছি, এখানে হচ্ছে, এখানে স্নাইপার আছে, স্নাইপারের খবর আমরা সকাল থেকে জানতেছি যে বাড্ডার দিকে স্নাইপার আছে। তো এই যে প্রটেস্টটা হইলো, ওখান থেকে আমরা মোটামুটি বসুন্ধরা গেটে দেখে রেখে আমরা 6:30 পরে আমরা চলে আসছি, একটু পরেই। আমরা আসার ঠিক 10-15 মিনিট পরেই দেখলাম যে এক এক করে বলে যে সরাসরি রোড খালি করে করে বাইকে করে নিয়ে আসতেছে, মাঝখানে মানুষ, পিছনে একজন, সামনে একজন, মাঝখানে একজনকে নিয়ে আসতেছে, ওর বুকে গুলি রাখছিল ওই ছেলেটা। এরপর এরকম ধাম অনেকগুলো বাইক নিয়ে গেল, যে গুলি লাগছে। অ্যাটাক করছে কে? অ্যাটাক করছে ওখানে লোকাল ছাত্রলীগ, যুবলীগের যারা আছে তারা। ইভেন ওখানে ওরা খুব চোরের মতো একটা কাজ করছে। ওরা দিনের বেলা ওটা তেমন কিছু করে না, সন্ধ্যার পরে ওরা অ্যাটাকটা করছে, সন্ধ্যার দিকে, 6:45-7টার দিকে। তো দেখলাম যে 5টা আহত লোক বন্দুকের গুলিতে আমাদের সামনে দিয়ে হসপিটালে গেল। এটাকে আমি কেমনে বলি? আচ্ছা, এরপরে ওখান থেকে দেখে আমরা গেলাম এভার কেয়ারে। আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে এসে তারপর আমরা আমাদের মতো করে ছিলাম, আলোচনা করতেছি। একটা পয়েন্টে মনে হলো যে আমাদের আসলে একটু এভার কেয়ারে যাওয়া দরকার। এতগুলা মানুষজন গেছে, এতগুলা লোক গেছে, আমার চোখের সামনেই তো 5টা আহত ব্যক্তি গেল। ওখানের মধ্যে ছাত্র ছিল, সাধারণ মানুষও ছিল, সবাই ছিল। হ্যাঁ, তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে খুবই বাজে অবস্থা। ওখানে যেটা হয়েছে যে যারা আসছে তারা মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে, বাট ওখানের মধ্যে একটা ছেলে তখনও ছিল যার পায়ে গুলি লাগছে, যেই ছেলেটা সবার লাস্টে গেছে। তো ওই ছেলেটার জন্য আমরা 10:15 পর্যন্ত ছিলাম, তখন পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স বা কিছু পাই নাই ওকে নিয়ে যাওয়ার জন্য। এর আগেও নাকি 2টা ছাত্রকে কুর্মিটোলাতে পাঠাতে হয়েছে, কুর্মিটোলাতে ওদেরকে নেয় নাই। তো এই সব কিছু যখন চলতেছে, আমি খবর নেওয়ার ট্রাই করছি, ওখানে যারা ছিল, ছাত্ররা যারা হেল্প করতেছিল, সব কিছু ইনফরমেশনগুলো, ওদের জন্য টাকা পয়সা অ্যারেঞ্জ করা, অ্যাম্বুলেন্সের খরচ, এগুলো কিন্তু ছাত্ররাই সব করছে। গভর্নমেন্ট যে এত কোশ্চেন করে যে টাকাগুলো কোথা থেকে আসছে, এগুলো সব জেনারেল মানুষের টাকা পয়সা, সব নর্মাল মানুষজন, বিভিন্ন শ্রেণীর মানুষজন ছাত্রদেরকে টাকা দিছে ওখানে ওদের ট্রিটমেন্ট করানোর জন্য। ইভেন মানুষজন এখানে পানি দিছে, খাবার দিছে। ইটস আ ম্যাস পিপলস প্রোটেস্ট একদম 19 তারিখ থেকেই। সবচেয়ে যেটা আমার খারাপ লাগছে, যেটা আমাকে সবচেয়ে বেশি ট্রিগার করছে, যে একটা ছেলেটার নাম হলো সোহাগ।
এই ছেলেটা যে মারা গেছে, ছেলেটা ক্লাস 9-এ পড়তো, ড্রপ আউট মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ড্রপ আউট। এই ছেলেটার বাবা মা জানেও না যে ডেথ সার্টিফিকেট নামের একটা বিষয় আছে, এইসব হাবিজাবি। আমরা ওখানে যারা ছিলাম, আমরা যারা কিছুটা বুঝি, আমরা বুঝি তা এই ছেলেটা মারা গেছে নতুন বাজারে 100 ফিটে, পুলিশ গুলি করছে। এখন ঘটনাটা কী হয়েছে, ওখানে ওরা সবাই প্রোটেস্ট করতেছিল, তো লোকজন আসতেছিল, তো পুলিশ ফাঁকা গুলি করছে, তো সবাই বসে গেছে। তো ছেলেটা দাঁড়ায় নাকি পিছন থেকে ডাকতেছিল, সবাই আসো, ধাম করে ওর মাথায় গুলি করছে, হেডশট। এখন এটা গুলি কি কোথা থেকে আসছে না আসছে এটা কিছু জানি না, বাট অ্যাজ ফার এজ আই ক্যান এজিউম যে এটা স্নাইপার শট হইতে পারে, কারণ সবগুলো শটই হেডশট, এগুলো স্নাইপার শটই হয়, ধাম করে পড়ে যায়। ইভেন সরকার দলের লোকজন এটা বোঝানো ট্রাই করতেছে যে আহ, কারা গুলি করছে, হুট করে গুলি কোথা থেকে আসছে। স্নাইপার বিভিন্ন জায়গায় প্লেস ছিল, যেটা কিনা আমরা 19 তারিখ সকাল থেকেই জানি, বিভিন্ন সোর্স, আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় ওরা জানাচ্ছে। আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করছি এগুলো কিন্তু অনলাইন বা কোথা থেকে কালেক্ট করিনি, এগুলো সবগুলো বিভিন্ন জায়গায় আমাদের রিলায়েবল ফ্রেন্ডস, কলিগস যারা আছে ওদের থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা। আচ্ছা, তো এই যে সিচুয়েশন, এখানের মধ্যে সোহাগের কথা বলতেছিলাম। তো সোহাগ তো মারা গেছে, ওকে গুলি করা হয়েছে সকালে, কিন্তু এভার কেয়ারে ছিল। তো ওকে যখন রাতের বেলা নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে তুলতেছে, তো আমাদের মধ্যে থেকে কে কে কোশ্চেন করলো, ডেথ সার্টিফিকেট কোথায়। কোশ্চেনটা মেবি আমি করছিলাম, হ্যাঁ, যে ওর ডেথ সার্টিফিকেট কোথায়, ডেথ সার্টিফিকেট লাগবে। তো তখন সবাই বললো যে না, ডেথ সার্টিফিকেট তো নাই, ডেথ সার্টিফিকেট নাই। এরপর আমরা গিয়ে এবার কেয়ার অনেকক্ষণ ট্রাই করছি যে একটা ডেথ সার্টিফিকেট বের করার জন্য। ওরা কোনো ডেথ সার্টিফিকেট দিবে না। আমরা বলছি আপনার তো এখানে তো, ওরা বলছে এটা তো ওকে মৃত অবস্থায় আনা হয়েছে। তো আমি বললাম যে আমি না, আমরা যারা ছিল ওখানে, ওরা সবার বক্তব্য ছিল যে তাহলে আপনি অ্যাটলিস্ট একটা দেন, একটা রিটার্ন দেন যে হি ওয়াজ স্পট ডেড। আপনার এখানে গুলি বা কোনো কিছুই মেনশন করার দরকার নেই, আপনি জাস্ট বলেন যে রক্তক্ষরণে মারা গেছে, এটাও এভার কেয়ার লিখে দিবে না। লাস্ট পর্যন্ত এভার কেয়ার আমাদেরকে অনেকক্ষণ বসে রাখছে, আধা ঘন্টা 45 মিনিটের উপরে। হ্যাঁ, বসে রাখার পরে লাস্টে ওখান থেকে ওদের সিকিউরিটির মোস্ট প্রবলি বা অ্যাডমিনের একজন এসে আমাদেরকে লাস্টে বললো যে আপনারা যে কোনো ইউনিয়ন ইউনিয়ন যে কোনো ইউনিয়নে গিয়ে আমাদের সিকিউরিটিতে ফোন দিলে, আমাদের সিকিউরিটি বলে দিলে আপনাকে একটা ডেথ সার্টিফিকেট ওখান থেকে দিয়ে দিবে। বাট আমরা হসপিটাল থেকে কোনো রিটার্ন কোনো কিছু বের করতে পারিনি, শুধু একটা চিরকুট পাইছি যেখানে বসুন্ধরা এভার কেয়ারের সিকিউরিটির নাম্বারটা দেওয়া। দ্যাটস দ্য হাইয়েস্ট ডকুমেন্ট উই রিসিভড। তখন আমার মনে খুব নাড়া দিল যে এরকম আসলে কত মৃত্যু আনঅ্যাড্রেস থেকে যাবে। আমি মানে জিনিসটা নিয়ে খুব গিল্ট ফিলিংয়ের মধ্যে পড়ে গেছি। তখনই আমার কাছে প্রথমবার মনে হলো যে আসলে মৃত্যু কত সহজ এবং এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ছেলেটার বাবা লাস্টে একটা কথাই বলে যে আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম। হুম, আল্লাহর মাল আল্লাহ লেগে গেছে, এই একটা কথা বলছে। তো ওকে ছাত্ররা কিছু টাকা পয়সা দিচ্ছে ওনার বাবাকে যে ওর একটু ওর কবর টবর এগুলোর ব্যবস্থা করতে, যেটা আমাকে খুব বেশি নাড়া দিছে অন্য সব কিছুর থেকে। এখন আরও কিছু বিষয় আছে, আমি একটু ডিটেলে আলোচনা করি। এই কোর্টার বিষয়টা যেটা, এটা আসলে এখন আর কোর্টার মধ্যে নাই ইন জেনারেল। আমার কাছে যেটা মনে হয় যে ইটস ওয়ে বিয়ন্ড কোর্টার। কখন থেকে আমি বলি, এটা 16 তারিখ থেকে এটা এসকেলেট করছে। 16 তারিখ যেদিন আবু সাইদকে মারা এলো, তখনও এটা ছিল যে শাস্তির জন্য আন্দোলন, বাট ইভেনচুয়ালি সরকার যেভাবে ক্র্যাক ডাউন করছে, আপনি জাস্ট নিউট্রাল গ্রাউন্ড থেকে চিন্তা করেন যে সরকার এটার কি আসলে নিরপেক্ষ বিচার করতে পারবে। সরকারের সোফার কথাবার্তা ইন্টেনশনে কি মনে হচ্ছে যে এটার বিচার সরকার করবে? সরকার এটার বিচার করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, দেখেন, এখন ছাত্রদের আন্দোলনের একটা পয়েন্ট আপনারা অনেকেই মিস করতেছেন, সেটা হলো যে ছাত্ররা কিন্তু কোটা সংস্কার করতে বলছে আদালতের মাধ্যমে না, বলছে যে পার্লামেন্টের মাধ্যমে ল পাস করে। গভর্নমেন্ট কখনোই এগুলো নিয়ে আলোচনা করার কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। সরকার ইনফ্যাক্ট 16 তারিখের ইনসিডেন্টের পরেও যদি কোনো ইনিশিয়েটিভ নিত তাহলেও অনেক কিছু কন্ট্রোল করা যেত। বাট সরকার 18 তারিখ যেদিন সব কিছু এসকেলেট করছে ওই দিন পর্যন্ত ওয়েট করছে যে একটা ফিডব্যাক দেওয়ার জন্য, যে তোমরা আমার জন্য অপেক্ষা করো, আমাদের জন্য আমরা বসতেছি। তো সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ডেট আগে আনা ট্রাই করতে পারতো না সরকার? চাইলে সবই পারতো, সরকার করে নাই। আমি বলি যে
প্রধানমন্ত্রীর কাছে সুপ্রিম পাওয়ার আছে, শি ইজ দ্য সুপ্রিম লিডার। তাহলে উনি সব কিছুর ব্যাপারেই ডিসিশন দিতে পারে। উনি হিন্স দিচ্ছিল যে সব কিছু সমাধান হবে, যেটা কিনা সরকার দলীয় পক্ষের লোকজন বলে। তো উনি এই আশ্বাসটা দিছে কখন? 18 তারিখের দিকে মনে হয়। তো আমার কথা হলো যে উনি আগে এটার আশ্বাসটা দিল না কেন? আলোচনায় ছাত্রদের সাথে কখনো বসেন নাই উনি এই জিনিসটাকে খুব লাইটলি নিছে। ছাত্রদেরকে কোনো সিরিয়াসলি নেয়নি নেই। তো এই ছাত্রগুলোর তো 18 সালের মেমোরিজ ওদের মনে আছে, সো ওইটাকে ওরা কাজে লাগাইছে। এটা খুবই স্পন্টেনিয়াসলি সরকার এসকেলেট করছে বিষয়টাতে। এরপরে যা হচ্ছে সব কিছু তো সবাই চোখে চোখে দেখতেছে। এখন যেমন ধরেন আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি এই যে কোটার যে আমি কেন সরকারকে রেসপন্সিবল মনে করি, এটা নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, কোনো এক সময় এটা নিয়ে আলোচনা করবো, বাট আমি আজকের ব্যাপারটা একবার ফাইনালি বলি। আজকে এটা ফাইনাল কফিন কেন বলতেছি, নেইল ইন দ্য কফিন। এটার পিছে রিজন হলো আজকে জনগণ যেটা করছে, জনগণ সব বুঝে গেছে এবং ওরা জানতো যে আজকে এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে, তো সবাই খুব কেয়ারফুল ছিল। ইভেন খুলনাতেও লাস্টের দিকে যে পিস যে ব্যাপারটা আসছে, ওইটা জনগণ আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে হয়েছে। ওরা যেটা করছে, মুভ করার সময় হাত তুলে তুলে মুভ করছে। তার এইরকম বিষয় ছিল। তো পুলিশকে অ্যাটাক করতে মানা করতেছে, পাথর মারতে মানা করতেছে, এরকম বিষয় ছিল। তো সব কিছু মিলাই, বাট সব কয়েক জায়গায় ঠাকুরগাঁয়ে মনে হয় একটু ঝামেলা টামেলা হয়েছিল সকালের দিকে নামাজের পরপর মোস্ট প্রবলি। বাট সবচেয়ে বাজে যেটা হয়েছে উত্তরাতে যেটা করছে, যে সরকার দলীয় সন্ত্রাসীরা যেভাবে অ্যাটাক করছে, দিস ইজ রিয়েলি ব্যাড। এইটাই ফাইনাল নেইল ইন দ্য কফিন ছিল ওদের। ইভেন ইনফ্যাক্ট দেশ টিভির একটা ভিডিওতে দেখলাম ওরা বলে আজকে তো শিবিরে নামবে, তোরা কেন নামছিস, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বলতে বেশি কথা কইলে গুলি করে মাইরা ফেলবো, যা, এরকম একটা কথা ছাত্রলীগের উত্তরা পশ্চিমের যুগ্ম সম্পাদক বা সহ সম্পাদক বা সম্পাদককে একজন এরকম কথাবার্তা বলতেছে। দিস ইজ ডেঞ্জারাস। তো আজকে গভর্নমেন্ট যেটা চাইছিল যে জামাত শিবিরের নাম দিয়ে জিনিসটাকে এসকেলেট করার, ইভেন জামাত শিবিরকে আমি মনে করি যে নিষিদ্ধ করার এটা অন্যতম একটা ইন্টেনশন। আই ওয়াশ প্লাস আজকে ওরা নামবে মনে করছিল, বাট জামাত শিবির তো আসলে এই আন্দোলনে নাই। দিস ইজ নট জামাত শিবির বিএনপি কারো আন্দোলন না, এটা ম্যাস পিপলের আন্দোলন। সবার চোখ খুলছে এখন ওইটার আন্দোলন। তো আজকে গভর্নমেন্ট যেটা করলো উত্তরের দিকে, ওইটা আমি মনে করি যে ফাইনাল নেইল ইন দ্য কফিন। আপনাদের এখন ন্যারেটিভ সাজানোর আর কোনো অপশন নাই। ইভেন নিউজ মিডিয়াতেও চলে আসছে। আগের বার তো আপনারা এগুলো হাইড করতে পারছেন, গভর্নমেন্ট পারছে বাই টার্নিং অফ দ্য ইন্টারনেট অ্যান্ড থিংস লাইক দ্যাট, বাট এগুলো নিউজেও চলে আসছে। নিউজ মিডিয়াকে কন্ট্রোল করতে পারে না গভর্নমেন্ট। নিউজ মিডিয়া কীভাবে কন্ট্রোল করছে এটাও চোখের সামনে দেখা আছে। এবং গভর্নমেন্ট ন্যারেটিভও চেঞ্জ করছে। আমি আরেকটা কথা লাস্টে বলি, গভর্নমেন্ট 5% যে কোটা রাখছে ফর মুক্তিযোদ্ধা, দিস ইজ আই ওয়াশ। যারা আপনারা সরকারকে সাপোর্ট করেন, এটা জাস্ট আপনাদের সাপোর্ট রাখার জন্য। সরকারের যা অন্যায় অত্যাচার আছে এগুলো যাতে আপনারা না দেখে যান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে সরকার যাতে আপনাদের কাছে অলওয়েজ তাদের ব্র্যান্ড বিক্রি করতে পারে, ওইটাই, আর কোনো কিছু না। আপনার ধরেন আপনি হিসাব করেন, জাস্ট লজিক্যালি চিন্তা করেন, এই যে কোর্টটা নতুন করে সংস্কার হলো, কোর্টের হিসাব আপনারা বলতেছেন কোর্টটা সংস্কার হয়ে গেছে, কোর্ট বলছে। আপনি কি মনে করেন কোর্ট বলে দিলে এটা সমাধান? কোর্ট কিন্তু একটা কথা বলছে, আমি ওই 21 তারিখ যখন ভার্ডিক্ট দেওয়ার পরে যখন লয়াররা বেরোইছে, ওইটা আমি লাইভ টিভিতে দেখছি, তখন ইন্টারনেট ছিল না। তখন ওরা বলছে যে বিশেষ ক্ষমতা বলে 104-এর বিশেষ ক্ষমতা বলে কোর্ট একটা সাজেশন দিছে, সুপ্রিম কোর্ট, যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, আর 1% হলো প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য, স্পেশাল চাহিদা সম্পন্ন, স্পেশাল নিড যাদের দরকার। তো এটা বলছে, ইভেন লাস্টে এটা বলছে যে এটা এক্সিকিউটিভ বডির কাজ, এটা আসলে কোর্টের কাজ না। তো এই বিষয়ে কোর্টের কোনো কিছু বলার না, এটা জাস্ট একটা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। সরকার চাইলে পরিবর্তন করতে পারে। সরকার স্লোলি ইনিশিয়ালি এগুলো সব নিউজের হেডলাইনে এটা আসতেছিল, পরে অনেক জায়গায় আস্তে আস্তে হেডলাইনে এই যে পরিবর্তন করতে পারে এটা গেল। ইভেনচুয়ালি সরকার যেটা করলো, ইন্টারনেট খোলার আগে টেক্সট পাঠিয়ে এটা এস্টাবলিশ করে দিল যে কোটা 5%, 1%। ন্যারেটিভ কিন্তু সরকার কনস্ট্যান্টলি চেঞ্জ করছে, এগুলা কিন্তু চোখ এড়াই যায় না। আমি বলতেছি যে আপনি অন্য সব কিছুকে ইগনোর করতে পারেন, নিজের চোখ কী দেখতেছে এটাকে আপনি কখন ইগনোর করতে পারেন না, আপনার চোখ আপনার সাথে মিথ্যা কথা বলে না।
ইভেন আমি আপনাকে আরেকটা কথা বলি, ওই দিনই এটার পরে একটা মনে হয় তৃতীয় মাত্রার প্রোগ্রাম হয়েছিল, এটার পরে রিটেলিকাস্ট মোস্ট প্রবলি চলতেছিল 22 তারিখ সকালে। আমি 10টার দিকে যখন ওই তৃতীয় মাত্রার এটা দেখতেছিলাম, ওখানে ছিল আসিফ নজরুল স্যার, একজন সাংবাদিক ছিল, ওনার নাম মোস্ট প্রবলি ইশতিয়াক। তো তৃতীয় মাত্রার ওখানে যখন আলোচনা চলতেছিল 10টা 36-37-এর দিকে আমি দেখি আমার বাসায় হলো আকাশ। তো আকাশের স্যাটেলাইট। তো 10টা 36-37-এর দিকে বলা যে দুর্যোগ কি যান্ত্রিক গোলযোগের কারণে বা সমস্যার কারণে আমরা এখন আপনাদেরকে এই চ্যানেলটা দেখাতে পারতেছি না। মানে ওখানে আসিফ নজরুল স্যার গভর্নমেন্টের এই ফল্টগুলো সব দেখিয়ে দিচ্ছিল, যে আমি বলতেছি এটা একটা সুন্দর করে দেখাই দিচ্ছিল। ট্রান্সমিশন অফ হয়ে গেল। আমি বুঝতেছিলাম যে ট্রান্সমিশনটা অফ, এবং এটা এই প্রোগ্রামটা শেষ হলে এটা আসবে। ইভেন ওইটা হয়েছে 11টার দিকে চ্যানেল আই আবার লাইভ। এই যে 10টা 36-37, আমি যখন ভিডিও করতেছিলাম ওই টাইমটা 10টা 37 ছিল, মোস্ট প্রবাবলি তার একটু আগেই 10টা 36 থেকে 37 এই টাইমে ট্রান্সমিশন বন্ধ হলো চ্যানেল আইয়ের। যে এখানে গভর্নমেন্টের যে ফল্ট ওগুলো দেখাচ্ছিল, এটা গভর্নমেন্ট অফ করে দিছে। আমি এটাই বিলিভ করবো, নয়তো গোলযোগ কেন হবে আপনি বলেন, কোশ্চেন করেন ওয়াই আকাশের ওই সময় কেন চ্যানেল আই ট্রান্সমিশনে আকাশে সমস্যা হইলো। তো এভাবে ন্যারেটিভ সাজাইছে, তো এরকমও সরকার করছে। তো এই সব কিছু দেখার পর আমার কাছে মনে হচ্ছে আসলে জাস্টিস এখান থেকে পাওয়া সম্ভব না। আর আজকে যে এরকম একটা ইনসিডেন্ট ঘটবে এটার ব্যাপারে আমি মোটামুটি সতর্ক ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম। কারণ আমি কালকে রাতে যমুনা টিভির একটা লাইভ হয়েছে, ওখানে ওনার নাম কি আমি জানি না, আওয়ামী লীগের একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং রুমিন ফারহানা ছিলেন ব্যারিস্টার। তো ওখানে যে ব্যক্তি ছিল আওয়ামী লীগের, ওই লোক কিন্তু কখনোই সরকার দায় মানবে এরকম কথাবার্তা কিছু বলতেছিল না। সে বারবার বলতেছিল জনগণ বুঝতেছে না, দেশের অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে, দেশের ক্ষতি হয়ে যাবে, এত উন্নয়ন সব পিছিয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলা। আমি মনে করি যে দেয়ার ইজ সাম হিন্ট। ইভেন ইনফ্যাক্ট কয়েকদিন আগে যখন ওবায়দুল কাদের সবার সাথে মিটিং করছে, তখন বলতে সব জায়গায় নিজেদেরকে সংগঠিত করুন। তারপরে এর মধ্যে সে আবার মাঝখানে এগুলো বলছে অস্তিত্বের সংকট, এই ধরনের বিষয় বলতেছিল। তো এইসব কিছু মিলে ইনফ্যাক্ট আর আমি কয়েকজনের পয়েন্ট অফ ভিউ নিয়ে ট্রাই করছি, যারা গভর্নমেন্টের সাইডের অন্ধ ভক্ত, হ্যাঁ, ওরা জিনিসগুলো দেখতেছে না। আমি বলবো যে আপনারা জেগে ওঠেন। ওনাদেরও পারসেপশন হলো সরকারের কোনো দোষ নেই, কোটা হয়ে গেছে, কোটার সমস্যার সমাধান। কিন্তু এতগুলো মৃত্যুর সমাধান কেমন হবে সরকারকে? আপনি নিজে জাস্ট চিন্তা করেন যে আপনার সন্তানের সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে, হওয়ার পরে সরকার বলতেছে আমি বিচার করব, আপনি কি সরকারের উপর আস্থা রাখবেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। এই হলো ব্যাপার। আর তো যে পয়েন্টটা বলতেছিলাম, একটা পয়েন্ট মিস হয়ে গেছে। সেটা হলো যে সরকার দলীয় একজন ব্যক্তি যার সাথে আমার খুবই শ্রদ্ধার সম্পর্ক, তো ওনার কথাবার্তা আমি বুঝছি যে সরকারের সাইডের যেটা আলাপ আলোচনা চলতেছে, আমরা ক্ষমতা ছাড়বো না, আমরা যা কিছু তা করবো, বাট ওনারা ক্ষমতা ছাড়বে না, এই ধরনের কোনো ইন্টেনশন ওনাদের নাই। ইনফ্যাক্ট ওরা বুঝতেছে যে যেহেতু দেশে কোনো স্ট্রং অপোনেন্ট নাই, বিরোধী দল নাই, তো কেউ তো স্ট্রংলি ডাক দিতে পারতেছে না। বাট আজকে মনে হয় যে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যেটার হিন্ট আমি আগে থেকে পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি বুঝতেছিলাম যে এটাই হওয়া উচিত এবং এটাই করবে সাধারণ এবং শিক্ষিত সমাজ। ওরা সরকার পদত্যাগের দাবি অলরেডি জানাইছে। ইনফ্যাক্ট আমি যেটা বুঝতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করতেছে 9 দফা দিয়ে সরকারকে রেসপন্সিবিলিটি নিতে বলতেছে, বাট ইভেনচুয়ালি এটার মুভমেন্টটাও ওই দিকেই যাবে। কারণ আপনি চিন্তা করেন যে জাস্ট আপনার বন্ধুদের সাথে এরকম বর্বরতা হইলে আপনি কি আসলে ওই সরকারকে ক্ষমতায় দেখে বিচার আদায় করার আস্থা রাখতে পারতেন কি না? কোশ্চেন করেন, কোশ্চেন এভরিথিং, জেগে উঠেন। আর দেশটাকে ভালো মতো যদি রাখতে চান, আপনারা যেভাবে চিন্তা করেন এভাবে যদি দেশটাকে উদাহরণ হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরতে চান, তাহলে আপনারা জেগে উঠতে হবে। এই যে ইয়াং যে ছেলেপেলেরা আছে, এরাই দেশের ভবিষ্যৎ। বিশ্বাস করেন, যারা এখন টপ লেভেল আছে ক্ষমতার, ওরা একটা সময়ের পরে চলে যাবে এবং ওদের যা লুটে পুটে নেওয়া সব নিয়ে নিছে। আপনারা যারা রুট লেভেলের নেতাকর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, there is nothing for you. There is nothing for you. আপনাদের কাছে জাস্ট একটা আইডিওলজি বিক্রি করতেছে। এই যে লাস্ট আইডিওলজি বিক্রি করতে, তার প্রমাণ আমি আপনাদেরকে আরেকভাবে দিই। এটার দুইটা এক্সপ্লেনেশন হইতে আপনাদের বলি। একটা হলো যে সরকার অবভিয়াসলি নিজেদের সাইডে ন্যারেটিভ রাখতে চাচ্ছে আপনাদের আইওয়াশ করার জন্য, যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তোমরা আমাদের সাথে থাকো, বাট
যদি ইন রিয়ালিটি চিন্তা করেন, এগুলো কিন্তু নাতিপুতিদের জন্য না, মুক্তিযোদ্ধাদের, এটা হলো যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। বাংলাদেশে কি 5% মুক্তিযোদ্ধার সন্তান আছে যারা সরকারি চাকরিতে ঢোকার মতো এখন যাদের যোগ্যতা আছে বা বয়স আছে? যোগ্যতা বলতে আমি বয়সটাকে রেফার করতেছি। কোশ্চেন ইউরসেলফ। নাই। এটার একটা এক্সপ্লেনেশন হইতে পারে যে সরকার দলের লোকদেরকে আইওয়াস যে আমরা মুক্তিযোদ্ধার শক্তি দেখা, আমরা মুক্তিযুদ্ধ কোটা অক্ষত রাখছি, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের অন্যায় অত্যাচার কোনো কিছু দেখবে না। এক। আরেকটা হইতে পারে সরকারের ইন্টেনশন ছিল এটা কোর্টের মাধ্যমে ঝুলাই দিয়ে ভবিষ্যতে এটার মধ্যে টুইস্ট করে 5% কোর্ট ঠিক করে দিয়েছে এটা বলে এখানের মধ্যে সে আবার ওই যে নাতিপতির যে বিষয়টা এটা ইনক্লুড করবে। কারণ আমি সরকারের জায়গায় হইলে আমি এটাই করতাম, আমি যেটা করতাম আমি এটাকে ঝুলাই রেখে ভবিষ্যতে আমি এটাকে আবার আমার মতো করে সাজিয়ে নিতাম। এই যে জিনিস ভবিষ্যতে এটা নিয়ে যাতে ম্যানিপুলেশন না হয়, এটা স্টপ করার জন্যই আন্দোলনটা এত স্ট্রংলি এত দ্রুতভাবে আগাইছে। এবং সরকার দলীয় লোক তারা এটাকে কোনোভাবেই ট্যাকেল করতে পারে নাই, তারা বুঝেই নাই পালস, তারা জনগণের পালসই বুঝে নাই। আপনি যে জনগণ থেকে আপনারা কতটুকু বিচ্ছিন্ন এই জিনিসটা সিম্পলি বোঝা যায়। ইভেন তাদের রুট লেভেলের লোকজনদের সাথে কথা বললেও বোঝা যায় যে দে আর ভেরি মাচ ডিসকানেক্টেড ফ্রম পিপল। তারা তাদের নিজের যে বাবল, গুজবের যে বাবল, ওই বাবল থেকে তারা বের হইতেই পারতেছে না। আপনারা দেখেন যে কোনো কিছুর ব্যাপারে আপনি যদি সিদ্ধান্ত নিতে যান, আপনার সব সাইডের সব স্টোরি শোনা লাগবে, জানা লাগবে, বোঝা লাগবে, ডিকোড করা লাগবে। ইভেন প্রত্যেকটা কথা যে বলতেছে ওই কথার মধ্যে কি কথা আছে এটাও বুঝতে হবে আপনার। আমি মনে করি সরকার দলীয় অনেকেই এই বিষয়টা বুঝে গেছে। এটা বুঝছে বিধে কারণ তাদের কয়েকদিন ধরেই তাদের পোস্ট কথাবার্তা এই জিনিসটা রিফ্লেক্ট করতেছিল। তো যাই হোক, আমার মনে হয় যে এখন ওভারঅল জনগণের পালস সরকারও এখন বুঝে গেছে। জনগণ এখন সবাই সতর্ক, এবং কোনো প্রকার উল্টাপাল্টা যে হয় নাই জামাত শিবির নিষিদ্ধ করার পরে, আমি মনে করি অল প্রেস টু আল্লাহ, ওরাও বুঝছে যে এই সব কিছু হচ্ছে একটা ন্যারেটিভ সাজানোর জন্য টু দ্য ওয়েস্ট। ভালো থাকবেন। এখন থেকে যেটা আপনাদের করতে হবে, আপনাদের একটু জেগে থাকতে হবে, ছাত্রদেরকে সহায়তা করতে হবে। আজকে উত্তরাতে ছাত্রদের সহায়তার খুব দরকার ছিল। যে কোনোভাবে সহায়তা করেন আপনাদের নিজের জায়গা থেকে। ছাত্ররা ডাক দিছে, হেল্প দেম আউট, ট্রাস্ট মি অন দিস, দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ করবে, এবং আপনারা যে প্রগতিশীল দেশ দেখতে চান, ডেমোক্রেটিক কান্ট্রি, সবার ভয়েস থাকবে, সব কিছুর ব্যাপারে মানুষ কেয়ার করবে, দেশের দুর্নীতি কমবে, এই সব কিছু সম্ভব একমাত্র এই ছাত্রদেরকে যদি আপনারা সাহায্য করেন ওদের এই আন্দোলনটাকে সফল করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।